হ্যালো এভরিওয়ান, আমি পার্থ। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে অ্যাসিড এবং বেস, অম্ল এবং ক্ষার। খুবই ইম্পর্টেন্ট দুটো জিনিস। আমরা প্রায়ই বলি সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। বাট এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝতে পারবো যে কখন আমাদের একটা রাসায়নিক পদার্থ অ্যাসিড হিসেবে কাজ করবে বা কখন একটা রাসায়নিক পদার্থ ক্ষার হিসেবে কাজ করবে, সেটা বোঝার জন্য আমাদের তিনটা থিওরি রয়ে গেছে। তিনটা থিওরির ভিতর প্রথম যে থিওরিটা আমরা খেয়াল করব সেটাকে আমরা বলি অ্যারেনিয়াস থিওরি, অ্যারেনিয়াসের তত্ত্ব। এই থিওরিটা হলো গিয়ে মেইনলি যে আমাদের কোন একটা রাসায়নিক পদার্থ অ্যাসিড বা ক্ষার কিনা, বা কখন সে অ্যাসিড হিসেবে কাজ করতেছে বা কখন সে ক্ষার হিসেবে কাজ করতেছে সেটা বোঝার জন্য। বা আমরা এটাকে বলতে পারি অ্যাসিডের ডেফিনেশনও আমরা বলতে পারি, বা ক্ষারের ডেফিনেশন আমরা বলতে পারি। তো অ্যারেনিয়াস যে থিওরিটা দিল অ্যাসিড এবং বেসের ব্যাপারে, সেই থিওরিটা মেইনলি হলো যে অ্যাসিড হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয় জলীয় দ্রবণে এবং ক্ষার জলীয় দ্রবণে OH মাইনাস ছেড়ে দেয়। অ্যারেনিয়াসের তত্ত্বের মেইন কথাটা হলো গিয়ে আমাদের জলীয় দ্রবণ হওয়া লাগবে এবং সেই জলীয় দ্রবণে আমাদের অ্যাসিড সব সময় হাইড্রোজেন প্লাস ছেড়ে দিবে এবং বেস বা ক্ষার সে সব সময় OH মাইনাস ছেড়ে দিবে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি আমাদের যখন সালফিউরিক অ্যাসিড H2SO4 হাইড্রোজেন সালফেট অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণ থাকে, আমরা দেখি এখান থেকে 2H প্লাস এবং SO4 2- বের হচ্ছে। সালফিউরিক হাইড্রোজেন সালফেট সে দুইটা হাইড্রোজেন প্লাস ছেড়ে দিচ্ছে, তাই তার জলীয় দ্রবণকে আমরা বলতেছি একটা অ্যাসিড। এখানে হাইড্রোজেন সালফেট না বলে এটাকে আমরা বলতেছি সালফিউরিক অ্যাসিড। ঠিক একইভাবে আমরা যদি বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার জলীয় দ্রবণ যদি আমি নেই, সেখান থেকে আমরা পাবো সোডিয়াম প্লাস এবং OH মাইনাস। তো দেখতেছি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড তার জলীয় দ্রবণ একটা OH মাইনাস ছেড়ে দিচ্ছে। তো সেজন্য আমরা অ্যারেনিয়াসের থিওরি অনুযায়ী বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের একটা ক্ষার। ঠিক একইভাবে হাইড্রোজেন সালফেট একটা অ্যাসিড হিসেবে কাজ করতেছে। অর্থাৎ অ্যারেনিয়াসের তত্ত্বটা জলীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য এবং জলীয় দ্রবণে অ্যাসিড হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয়, ক্ষার OH মাইনাস ছেড়ে দেয়। এই অ্যারেনিয়াসের তত্ত্বের একটা সীমাবদ্ধতা আছে। ফর এক্সাম্পল, যে অ্যারেনিয়াসের তত্ত্বের সীমাবদ্ধতা এটা যে এটা শুধুমাত্রই জলীয় দ্রবণে কাজ করে। আমরা যদি বলি যে অ্যামোনিয়া অ্যাসিড নাকি ক্ষার প্রমাণ করি, তখন এই জলীয় দ্রবণ ছাড়া অ্যামোনিয়া যে একটা অম্লধর্মী পদার্থ এটা আমরা ব্যাখ্যা করতে পারি না। কারণ অ্যামোনিয়ার নর্মাল দ্রবণে, লিকুইড দ্রবণ বা সলিড দ্রবণে কখনোই অ্যামোনিয়া থেকে আমি OH মাইনাস পাওয়া সম্ভব না। কিন্তু অ্যামোনিয়ার সাথে যদি আমি পানি যোগ করি, মানে অ্যামোনিয়ার যদি আমি জলীয় দ্রবণ নেই, সেখান থেকে আমি দেখব আমাদের তৈরি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ অ্যামোনিয়া তার জলীয় দ্রবণে আমাদের OH মাইনাস ছেড়ে দিচ্ছে, তাই অ্যামোনিয়া হলো গিয়ে আমাদের একটা ক্ষার বা ক্ষারধর্মী পদার্থ। অর্থাৎ এরকম অনেক, যেমন ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারধর্মী পদার্থ, কিন্তু আমরা জলীয় দ্রবণ ছাড়া কখনো এটা ব্যাখ্যা করতে পারবো না। তো অ্যারেনিয়াসের মতবাদের সীমাবদ্ধতা হলো গিয়ে যে জলীয় দ্রবণে এটা কাজ করে, বাট অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো দ্রবণে আমরা অ্যারেনিয়াসের থিওরিটা কাজে লাগাতে পারি না। তো আমাদের অ্যাসিড এবং ক্ষার সংক্রান্ত দ্বিতীয় যেই মতবাদ বা দ্বিতীয় যেই তত্ত্বটা হলো সেটা হলো কি আমাদের ব্রনস্টেড এবং লাউরির মতবাদ। তো অ্যারেনিয়াসের মতবাদে আমরা দেখলাম অ্যারেনিয়াসের মতবাদ হাইড্রোজেন প্লাস এবং OH মাইনাস নিয়ে, হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোক্সিল আয়ন নিয়ে। অ্যাসিড হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয়, ক্ষার হাইড্রোক্সিল আয়ন ছেড়ে দেয় জলীয় মাধ্যমে। কিন্তু ব্রনস্টেড লাউরির মতবাদ অ্যারেনিয়াসের মতবাদে যে সীমাবদ্ধতা ছিল যে জলীয় মাধ্যমে শুধুমাত্র কাজ করে, সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে আসে। যে কোনো মাধ্যমে আমরা ব্রনস্টেড লাউরি মতবাদ থেকে বলতে পারি আমাদের কোন রাসায়নিক পদার্থ অ্যাসিড বা কোনটা ক্ষার। ফর এক্সাম্পল, এখানে যে থিওরিটা সেটা হলো গিয়ে যে কোনো মাধ্যমে অ্যাসিড বা একটা অ্যাসিড ধর্মী পদার্থ সবসময় হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয় এবং ক্ষার বা ক্ষারধর্মী পদার্থ সে হাইড্রোজেন প্লাসটা গ্রহণ করে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি। তো আমরা যদি এই বিক্রিয়াটা খেয়াল করি, বোরন ট্রাইফ্লোরাইড এবং অ্যামোনিয়ার বিক্রিয়া, এখান থেকে একটা যৌগ তৈরি হচ্ছে এবং এটা হলো গিয়ে আমাদের একটা সন্নিবেশ বন্ধন তৈরি হচ্ছে। এখান থেকে আমাদেরকে ফাইন্ড আউট করতে বললো যে অ্যামোনিয়া একটা অ্যাসিড নাকি ক্ষার, বা বোরন ট্রাইফ্লোরাইড একটা অ্যাসিড নাকি ক্ষার। এই ব্যাপারটা আমরা অ্যাকচুয়ালি ব্রনস্টেড লাউরি মতবাদ দিয়ে করতে পারি না, কারণ এই বিক্রিয়াটা দেখে আমার বোঝার খুব বেশি কোনো উপায় নাই যেখানে কে হাইড্রোজেন প্লাস ছেড়ে দিছে বা কে হাইড্রোজেন প্লাস গ্রহণ করছে। তো সেই দিক থেকে আমরা যে ব্যাপারটা চিন্তা করব যে এটা হলো গিয়ে আমাদের ব্রনস্টেড লাউরি মতবাদের সীমাবদ্ধতা, এবং এই সীমাবদ্ধতা অতিক্রম করার জন্য আমরা আরেকটা নতুন মতবাদ খেয়াল করব, সেটা হলো গিয়ে আমাদের লুইসের মতবাদ, লুইসের ইলেকট্রনীয় মতবাদ।
লুইসের ইলেকট্রনীয় মতবাদ যেটা, সেটা হলো গিয়ে ইলেকট্রন নিয়ে। যেমন একটু চিন্তা করি আমরা, খুব বেশি আলাদা কিছু না। ব্রনস্টেড লাউরি মতবাদে আমরা বললাম যে আমাদের অ্যাসিড হাইড্রোজেন প্লাস ছেড়ে দিচ্ছে, হাইড্রোজেন প্লাস ছেড়ে দিচ্ছে মানে সে একটা পজিটিভ চার্জ ছেড়ে দিচ্ছে। পজিটিভ চার্জ ছেড়ে দিচ্ছে তার মানে সে অবশ্যই নেগেটিভ চার্জ গ্রহণ করবে, অর্থাৎ সে অবশ্যই ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ ব্রনস্টেড লাউরি মতবাদে আমরা ছিলাম যে অ্যাসিড হাইড্রোজেন প্লাস বা পজিটিভ চার্জ ছেড়ে দেয়। ঠিক একইভাবে লুইসের ইলেকট্রনীয় মতবাদটা আমরা বলবো অ্যাসিড যেহেতু পজিটিভ চার্জ ছেড়ে দেয় সে এখন নেগেটিভ চার্জ গ্রহণ করবে। অর্থাৎ আমরা লুইসের ইলেকট্রনীয় মতবাদে যেটা দেখব যে অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে, এবং ক্ষার যেটা কিনা ব্রনস্টেড লাউরি মতবাদে আমরা পড়ে আসছি, ক্ষার হাইড্রোজেন প্লাস গ্রহণ করে, পজিটিভ চার্জ গ্রহণ করে, তার মানে সে অবশ্যই নেগেটিভ চার্জ ছেড়ে দিবে, অর্থাৎ সে ইলেকট্রন ছেড়ে দিবে। এবং অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে এবং বেস সে ইলেকট্রন ছেড়ে দেয়। অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে, বেস ইলেকট্রন ছেড়ে দেয়। এটা হলো গিয়ে আমাদের লুইসের ইলেকট্রনীয় মতবাদ অ্যাসিড এবং ক্ষার আইডেন্টিফাই করার জন্য। এখন আমরা যদি বিক্রিয়াটা দেখি, বোরন ট্রাইফ্লোরাইড এবং অ্যামোনিয়া, এখানে তাদের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। যেমন অ্যামোনিয়ার আমরা জানি মুক্ত জোড় ইলেকট্রন আছে, এবং বোরন ট্রাইফ্লোরাইড তার অষ্টক সংকোচন হয়। বোরন ট্রাইফ্লোরাইড, বোরন হলো কেন্দ্রীয় মৌল, তার সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু সেখানে ইলেকট্রন থাকে গিয়ে 6টা, অষ্টক সংকোচন হচ্ছে। এবং সেটার সুযোগ নিয়ে অ্যামোনিয়া সন্নিবেশ বন্ধন তৈরি করলো বোরন ট্রাইফ্লোরাইডের সাথে, এবং এটা সন্নিবেশ যৌগ তৈরি করলো। এখন এখান থেকে আমি বলতে পারি অ্যামোনিয়া এবং বোরন ট্রাইফ্লোরাইড এই দুইজনের ভিতর কে অ্যাসিড এবং কে ক্ষার। আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, সন্নিবেশ বন্ধন এখানে তৈরি হলো, অ্যামোনিয়া এখানে দাতা, বোরন ট্রাইফ্লোরাইড গ্রহীতা। অ্যামোনিয়া ইলেকট্রন দিচ্ছে, এবং লুইসের মতবাদ অনুযায়ী আমরা বলতে পারি ইলেকট্রন যে দেয় সে হলো গিয়ে ক্ষার, আর ইলেকট্রন যে গ্রহণ করে সে হলো গিয়ে অ্যাসিড। অর্থাৎ এই বিক্রিয়াতে অ্যামোনিয়া যেহেতু সে ইলেকট্রন সরবরাহ করতেছে বোরন ট্রাইফ্লোরাইডকে, যেহেতু সে দাতা, তাই অ্যামোনিয়া হলো গিয়ে আমাদের বেস, এবং বোরন ট্রাইফ্লোরাইড যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করতেছে, অ্যামোনিয়ার ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই বোরন ট্রাইফ্লোরাইড যেহেতু অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে, বোরন ট্রাইফ্লোরাইড ইলেকট্রন গ্রহণ করে। এই বিক্রিয়ার জন্য আমরা বলবো বোরন ট্রাইফ্লোরাইড আমাদের অ্যাসিড বা অ্যাসিডধর্মী পদার্থ। অর্থাৎ আমরা যেই তিনটা থিওরি দেখলাম অ্যাসিড এবং ক্ষার আইডেন্টিফাই করার জন্য, অ্যারেনিয়াসের থিওরি, ব্রনস্টেড লাউরির মতবাদ, এবং লাস্টে হলো গিয়ে লুইসের ইলেকট্রনীয় মতবাদ। অ্যারেনিয়াসের মতবাদে হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাস দিয়ে বলা ছিল যে অ্যাসিড হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয়, ক্ষার হাইড্রোক্সিল ছেড়ে দেয় জলীয় মাধ্যমে। ব্রনস্টেড লাউরি মতবাদ আরেকটু সিম্পল করার ট্রাই করা হলো, সেখানে বলা হলো যে অ্যাসিড হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয় এবং ক্ষার ওই হাইড্রোজেন প্লাসটাই গ্রহণ করে। বাট এটা সব সময় আমরা দেখলাম যে মেনে চলে না, কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম দেখা দেয়। এজন্য নতুন আরেকটা মতবাদ লুইসের ইলেকট্রনীয় মতবাদ আমরা বের করার ট্রাই করলাম। সেখানে আমরা বললাম অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে এবং ক্ষার ইলেকট্রন ছেড়ে দেয়। এভাবে আমরা যে কোনো রাসায়নিক পদার্থ কোনো একটা বিক্রিয়ায় অ্যাসিড হিসেবে কাজ করছে নাকি ক্ষার হিসেবে কাজ করছে সেটা আইডেন্টিফাই করতে পারি।